এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের পূর্ব নির্ধারিত ছিল যে সন্ধ্যা 7টায় আজকে আমাদের মুখোমুখি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান সাহেব। তিনিও এসেছেন, কিন্তু টেকনিক্যাল সমস্যার জন্য একটু দেরি হয়ে গেছে, তার জন্য দর্শকদের কাছ থেকে ক্ষমা প্রার্থী। প্রথমে আপনাকে এনবিটিভিতে স্বাগত জানাচ্ছি। আমিও ধন্যবাদ জানাচ্ছি এনবিটিভিকে আমাদের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যে। আমরা আজকে রাজ্যের বিষয় নিয়ে কথা বলবো এবং সেই সঙ্গে সঙ্গে আমরা জানি যে আগামীকাল সংখ্যালঘু যুব ফেডারেশনের বর্ষপূর্তি উদযাপন, সে নিয়েই একটি কথা বলবো। প্রথমে বলবো যে এবারে আমরা দেখলাম যে তৃতীয়বারের মতো রাজ্যে ক্ষমতা এসেছেন তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এবার যে হিসাব দেখা গেছে সেখানে দেখা যাচ্ছে যে সংখ্যালঘুরা ব্যাপকভাবে মুসলিমরা ব্যাপকভাবে তৃণমূলকে ভোট দিয়েছে। সেই হিসাবে সংখ্যালঘুদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা এই রাজ্য সরকার কতটা পূরণ করতে পেরেছে, মন্ত্রিত্ব এবং যে পদোন্নতি করেছে নতুন, সেখানে কতটা আপনারা খুশি? প্রথমেই বলবো যে সংখ্যার অনুপাতে যতটা বিধায়ক সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য থেকে নির্বাচিত হওয়ার কথা ছিল, ততটা টিকিট কিন্তু বিধানসভা নির্বাচনে তৃণমূল মুসলিমদের দেয়নি, এবং মুসলিমরা এত ব্যাপকভাবে সমর্থন জানিয়েছে। তৃণমূল যে কটা প্রার্থী দিয়েছিল, দুটি প্রার্থী বাদ দিয়ে সমস্ত মুসলিম প্রার্থী কিন্তু জয়ী হয়েছে। এবং এই যে সাফল্য, রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন যে এই সাফল্যের জন্যে মুসলমানদেরই ধন্যবাদ দেওয়া দরকার, এবং মুসলমানদের প্রচেষ্টাতেই তৃণমূলের এই সাফল্য এসেছে। সম্প্রতি বাজেট পেশ হয়েছে, গত বছরের তুলনায় 1000 কোটি টাকা বেশি বরাদ্দ হয়েছে। বাজেট প্রত্যেক বছরই বরাদ্দ হয়, এবং সাধারণত বাজেট বিশ্লেষকরা বলেন যে বাজেটটা দেখতে হয় হাতির মতো, কিন্তু যখন বছরের শেষে কাজ হয় তখন দেখা যায় যে তার চেহারাটা ইঁদুরের মতো। ফলে শুধু বাজেট দিলে হবে না, সংখ্যালঘুদের যে প্রয়োজন আছে তাদের সামাজিক, তাদের সার্বিক মানোন্নয়নের জন্যে, শিক্ষাক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, বেকারদের তুলে আনার ক্ষেত্রে, সেই জায়গাগুলো যদি যথাযথভাবে পূরণ করে তাহলে আমরা খুশি হব। আমরা দেখেছিলাম যে 2018 পঞ্চায়েত নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা মুর্শিদাবাদে একটি বিশ্ববিদ্যালয় হোক, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন হবেন, এবং পরবর্তীতে কৃষ্ণনাথ কলেজকে সেটার উন্নতিকরণ করা হয়, কিন্তু আজও পর্যন্ত তার কোনো বাস্তবায়ন হয়নি। এবার তৃতীয়বারে ক্ষমতা এসেছে তৃণমূল সরকার, সংখ্যালঘু সমাজের একজন দায়িত্বশীল হিসাবে কি বলবেন? মুসলমানরা যেভাবে ঢেলে ভোট দিয়েছে, সেই একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়েরও দায়িত্ব যে সংখ্যালঘুদের উন্নয়ন ঢেলে দিতে হবে না, তাদের যতটা অধিকার আছে, তাদের যতটা একজন সাধারণ নাগরিক হিসাবে সরকারের যে কর্তব্য, সেটা সরকার সঠিকভাবে পালন করুক। কল্যাণীর মতো একটা জায়গা এবং নদিয়ার মতো একটা ছোট জেলা, যেখানে তিনটে বিশ্ববিদ্যালয় আছে, মুর্শিদাবাদের মতো জেলা, পশ্চিমবাংলায় সবথেকে বর্তমানে বড় জেলা হচ্ছে মুর্শিদাবাদ, সেই জেলায় আজও পর্যন্ত একটা ফুল ফেজ বিশ্ববিদ্যালয় তৈরি করা গেল না। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটা কলেজকে নতুন করে বিশ্ববিদ্যালয় না করে মুর্শিদাবাদে প্রয়োজন ছিল নবাব সিরাজউদ্দৌলার নামে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় তৈরি করা, এবং সেটা এখন থেকেই শুরু করে দেওয়া। যে বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে এবং তা নিয়ে যে ঢিমেতালে চলছে, এতে মুর্শিদাবাদের ছাত্রছাত্রীরা দেখা যাবে যে যেভাবে প্রত্যেক বছর পিছিয়ে যাচ্ছে উচ্চশিক্ষায়, সরকার যদি তার নীতি না পাল্টায় তাহলে কিন্তু আরও 5 বছরের জন্য পিছিয়ে যাবে মুসলিম ছেলেমেয়েরা। আমরা দেখেছি এই প্রথমবার স্বাধীনতার পর এই প্রথমবার সংখ্যালঘু দপ্তরের সংখ্যালঘু সমাজ থেকে নির্দিষ্ট মন্ত্রিত্ব দেওয়া হলো এবং পূর্ণমন্ত্রী দেওয়া হলো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই মমতা সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার, এই যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরে সংখ্যালঘু সমাজের একজন প্রতিনিধিত্বকে পূর্ণমন্ত্রীতে দিলেন এবং সংখ্যালঘু দপ্তরে কতটা খুশি বা কতটা কাজের প্রত্যাশা করেন আপনি? এটা মুসলমানরাই চেয়েছিলেন যে সংখ্যালঘু দপ্তরের একটা
পূর্ণমন্ত্রী, ক্যাবিনেট মিনিস্টার আসুক, কেননা সংখ্যালঘু দপ্তরটাও অনেক বড়। হজ থেকে মাদ্রাসা পর্ষদ, সংখ্যালঘু কমিশন থেকে শুরু করে আলিয়া বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রায় 10-11টি দপ্তর আছে ছোট ছোট এর মধ্যে। তো সেগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছিল না। মাদ্রাসা সার্ভিস কমিশনের কি লক্ষ্য হবে এবং আদালতে মাদ্রাসা সার্ভিস কমিশনের কি বক্তব্য পেশ করা হবে, এটা নিয়েই বছরের পর বছর বিতর্ক থেকে গেছে। সেই ক্ষেত্রে নতুন মন্ত্রী এসেছে, তার কাছে বাংলার মানুষের অনেক প্রত্যাশা আছে, কেননা 10 বছর কোনো ক্যাবিনেট মিনিস্টার না থাকার কারণে সংখ্যালঘুদের বহু কাজ জমে আছে। আমরা আশা করব, প্রত্যাশা রাখছি যে মন্ত্রী দ্রুত সেই কাজগুলো তিনি সমাধান করবেন। যদি না করেন তাহলে আবার তো আন্দোলনের পথে যেতে হবে, তবে আমরা আশাবাদী। আমরা দেখেছি যে বিভিন্ন সময় সংখ্যালঘুদের বিভিন্নভাবে বঞ্চনা করা হচ্ছে, এই অভিযোগ আপনারা বিভিন্ন জায়গায় তুলেছেন। কিছুদিন আগে একটি কলেজে যে ওবিসি ক্যাটাগরিতে সমস্ত কোয়ালিফাইড থাকার পরেও তাদেরকে বঞ্চনা করা হলো, আপনারা আন্দোলন করলেন, সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠলো, প্রতিবাদ হলো। এরকম ধরনের ঘটনা, এটা প্রতিবাদ করে সেটা আবার পুরো জায়গায় ফিরে এসছে, কিন্তু এরকম ধরনের অনেক বঞ্চনা রয়েছে। সংখ্যালঘু যুব ফেডারেশন সেই বঞ্চনার বিরুদ্ধে আগামীতে কি ভাবনা রাখছে? আমরা যেখানেই বঞ্চনা হয়েছে সংখ্যালঘু হওয়ার কারণে, অনেকেই বলেন যে রাজনৈতিকভাবে কোথাও বঞ্চিত হচ্ছে বা রাজনৈতিক আক্রমণের শিকার হচ্ছে, আমরা সবগুলো প্রতিবাদ করতে পারি না। কিন্তু বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পরে যখন হিংসা, বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসা হয়েছিল, সব থেকে প্রথম আমরাই কিন্তু প্রতিবাদ করেছিলাম সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে। এবং যেখানেই সংখ্যালঘুরা বঞ্চিত হয় আমরা তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করি এবং সোচ্চার হই। আপনি নিশ্চয়ই জানেন যে কোনো বিশ্ববিদ্যালয় সে উচ্চশিক্ষার ক্ষেত্রে যখন ছাত্রদের ভর্তির ক্ষেত্রে কোথাও বেনিয়ম এসেছে সামনে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদে ঝাঁপিয়ে পড়েছি। কল্যাণীর মতো বিশ্ববিদ্যালয়, যে এলাকাটা একেবারেই সংখ্যালঘু মুসলিমদের প্রতিনিধিত্ব নেই বা বসবাস নেই, সেখানে গিয়েও কিন্তু আমরা দিনের পর দিন ধর্ণা দিয়েছি, উপাচার্যকে চিঠি দিয়েছি। উপাচার্য যখন শোনেননি তখন আমরা ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের হস্তক্ষেপ চেয়েছি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমাদের অভিযোগের ভিত্তিতে, আমাদের দাবির ভিত্তিতে কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, দুটি বিশ্ববিদ্যালয়ে ওবিসির অনিয়ম হওয়ার জন্যে শোকজ পর্যন্ত করেছেন। ফলে অন্যায় যেখানে হবে সেখানে বিগত দিনে যেমন প্রতিবাদ করে এসেছি, আগামী দিনেও প্রতিবাদ করব। আমরা কোনো যেহেতু রাজনৈতিক সংগঠন নই, আমাদের কোনো রাজনৈতিক বড় প্রত্যাশাও নেই। আমাদের একটাই, যে সংখ্যালঘু ছাত্র যুব বিশেষ করে তারা যেন ন্যায় ইনসাফ পায়, সে শিক্ষার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে বা সমাজের অন্যান্য যে সমস্ত জায়গাগুলো আছে যেখানে সরকারের দায়িত্ব আছে সেই ক্ষেত্রগুলোতে। আমরা দেখেছি এবারে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছেন আপার প্রাইমারি এবং প্রাইমারিতে শিক্ষক নিয়োগের ব্যাপারে। তা নিয়ে কোর্ট কেস হলো, তার ঝামেলা পরে অবশেষে সেটা নিয়ে নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু এমএসসি অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন নিয়ে কোনো নড়াচড়া নেই সরকারের। না সংখ্যালঘু দপ্তরে যিনি পূর্ণমন্ত্রী তিনি বলছেন, না রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও কোনো কথা বলছেন না। সেক্ষেত্রে এই যে এমএসসি নিয়ে দীর্ঘদিন যে টানাপোড়েন চলছে, কি বলবেন? আসলে আমরা ভেবেছিলাম যে দপ্তরে, সংখ্যালঘু দপ্তরে পূর্ণমন্ত্রী আসার পরে যে কাজের ব্যাকলটগুলো আছে সেগুলো তিনি আগে হাত দেবেন। এবং সবথেকে বড় ব্যাকলট হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন এবং মাদ্রাসায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। এইটা মাদ্রাসা দপ্তর বা সংখ্যালঘু দপ্তরের যিনি পূর্ণমন্ত্রী তার প্রথমে এদিকে নজর দিতে বলবো এবং মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করব। আমরা ইতিমধ্যে সংখ্যালঘু দপ্তরের কাছে দেখা করার জন্য আমরা আমাদের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি। আমরা পেলে আমরা এই বিষয়গুলো তাদের অবশ্যই নজরে নিয়ে আসব। কেননা মাদ্রাসাগুলো যেভাবে পঠন পাঠন হচ্ছে শিক্ষকের অভাবে, তাতে মুসলিম ছেলেমেয়েরা আরও অনেকটাই পিছিয়ে যাবে। একবারে আমরা আলোচনার শেষ পর্বের দিকে চলে এসেছি। আমরা কথা বলছিলাম সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামানের সঙ্গে। রাজ্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে তিনি কথা বলছিলেন। আমরা তার কাছ থেকে জানতে চেয়েছিলাম তার মতামত। একবারে শেষ মুহূর্তে আমরা জানতে চাইব যে আমরা জানি যে সংখ্যালঘু যুব ফেডারেশনের আগামীকাল বর্ষপূর্তি উদযাপন, কী ভাবনা রাখছেন নতুন বছরে নতুনভাবে আগামী দিনগুলোতে সংখ্যালঘু যুব ফেডারেশনের কর্মকাণ্ড নিয়ে কী ভাবনা?
এবার অনলাইনে আমাদের সদস্য সংগ্রহ অভিযান হয়েছে, তাতে রাজ্যের সমস্ত জেলা থেকে প্রায় সব ব্লক থেকেই সংখ্যালঘু যুব ফেডারেশনের সদস্য সংগ্রহ করেছে, যারা ছাত্র যুব এবং বেশিরভাগটাই শিক্ষিত সমাজে। ফলে শিক্ষিত সমাজের কাছ থেকে এত সাড়া, এটা আমরা অত্যন্ত আনন্দিত এবং আশা করছি যে আগামী দিনে আমরা ছাত্র যুব সমাজের জন্যে যাতে সুবিচার পায়, ন্যায় এবং ইনসাফ পায়, সব জায়গায় যাতে সংখ্যালঘু ছাত্র যুবর প্রতিনিধিত্ব থাকে, তার জন্যে প্রচেষ্টা চালাতে পারবো এবং সেদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারবো। সব ক্ষেত্রেই দেখা যায় যে সংগঠন বড় হলে সরকারের সহজে দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয়। তো এক্ষেত্রেও আমাদের সংগঠন যদি আরও একটু আমরা বাড়াতে পারি, তাহলে সরকারের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে। এ বিষয়ে আমরা খুবই আশাবাদী। কি প্ল্যানিং নিচ্ছেন আগামী দিনে সংগঠনকে আরও মজবুত করার জন্য, বা আপনাদের আগামী বছরে মুভমেন্ট নিয়ে কি কোনো কিছু ভাবনা আছে আগে থেকেই? এমনি শুধুমাত্র সংগঠন বাড়ানোয় আমি বিশ্বাসী নই। আমি মনে করি যে আন্দোলনের মধ্য দিয়ে মানুষ সংগঠিত হয়, কাজের মধ্য দিয়ে মানুষকে কাছাকাছি নিয়ে আসা যায়। সেই জন্য আমরা একদিকে যেমন আন্দোলন করি নানা ইস্যুতে, আঞ্চলিক ইস্যু, জাতীয় ইস্যু, আন্তর্জাতিক ইস্যু নিয়ে রাস্তায় থাকি, সেটা মুসলমানদের সমস্যা, অমুসলমানদের সমস্যা, এমনকি স্বামী অগ্নিবেশ যখন নির্যাতিত হয়েছে তখন সংখ্যালঘু যুব ফেডারেশন ময়দানে নেমেছে। মাদার টেরেসাকে যখন অসম্মানিত করা হয়েছে সংখ্যালঘু যুব ফেডারেশন তখন ময়দানে নেমেছে। যখন গোয়াতে বৌদ্ধ যে ধর্মস্থল আছে সেখানে যখন আক্রমণ হচ্ছে, আমরা তার বিরুদ্ধেও প্রতিবাদ করেছি। আমরা মনে করি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে এবং এইটা করতে গিয়ে সংখ্যালঘু যুব ফেডারেশন আজকে পশ্চিমবাংলার সাধারণ মানুষের মনের মধ্যে একটা জায়গা করে নিতে পেরেছে। এটাই আমাদের বড় পাওনা। একেবারে সর্বশেষ প্রশ্ন করবো, একটা প্রশ্ন, বিতর্কিত প্রশ্ন। অনেকেই অভিযোগ করে যে সংখ্যালঘু যুব ফেডারেশন বাইরের রাজ্যের মুসলমানদের বা সংখ্যালঘুদের কোনো সমস্যা হলে মুভমেন্ট করে, কিন্তু রাজ্যের সংখ্যালঘুদের অবস্থান নিয়ে কিছু বলে না। এই অভিযোগ সংখ্যালঘু যুব ফেডারেশনের উপরে কি বলবেন? এটা একদম সর্বৈব একেবারে মিথ্যা অভিযোগ। আমরা রাজ্য, দেশ, যেখানে যখন যে সমস্যা আমাদের নজরে এসেছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। গত বছর রমজান মাসে আমাদের হাওড়া জেলার লিলুয়াতে লকডাউন চলাকালীন যেভাবে পুলিশ সাধারণ মানুষের উপরে নির্যাতন চালিয়েছিল এবং দেখা গিয়েছে যে পুলিশ শান্তি মিছিল করেছে, পুলিশের ডাকে সংখ্যালঘু ভীত সন্ত্রস্ত জনগোষ্ঠী তারা সাড়া দিয়ে মিছিলে গিয়েছে, আবার পুলিশই সেই সংখ্যালঘুদের বিরুদ্ধে মামলা করেছে। আমরা তার বিরুদ্ধেও প্রতিবাদ করেছি এবং এই রাজ্যে প্রশাসনিক হেনস্থার শিকার হলে কিংবা সংখ্যালঘুরা পুলিশি হেনস্থার শিকার হলে আমরা মাইনরিটি কমিশনে যাইনি, এরকম ইস্যু সাধারণত আমার নজরে নেই। কোনো বিষয় হয়তো নজরে এড়িয়ে চলে যেতে পারে, তার জন্যে যা আমাদের নজরে আনা হয়েছে সে কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে, স্কুল সার্ভিস কমিশনে হতে পারে, স্টাফ সিলেকশন কমিশনে হতে পারে, পাবলিক সার্ভিস কমিশনে হতে পারে, যেখানে যা নজরে এসেছে, সে সমুদ্রে হতে পারে বা সেটা উত্তরবঙ্গে হতে পারে, সব বিষয়েই কিন্তু আমরা আন্দোলনে নেমেছি, প্রতিবাদ করেছি এবং রাস্তায় থেকেছি। ধন্যবাদ। এতক্ষণ ধরে আমরা কথা বলছিলাম সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামানের সঙ্গে, তার আগামী দিনের সংখ্যালঘু যুব ফেডারেশনের পরিকল্পনা এবং আলোচনা নিয়ে এবং সেই সাথে রাজ্যের পরিস্থিতি নিয়ে আমরা প্রশ্ন করছিলাম। তিনি বলছেন যে সংখ্যালঘু যুব ফেডারেশন সবসময় আন্দোলনে বিশ্বাস করে, শুধু সংগঠনে নয়। সমাজে যেখানেই সমস্যা দেখা যাবে সংখ্যালঘু সম্প্রদায়ের বা বিশেষ সমস্ত স্তরে সংখ্যালঘু যুব ফেডারেশন সবসময় আন্দোলন এবং প্রতিবাদে নামবে। ক্যামেরায় টুইনের সঙ্গে শাকিরুল ইসলাম, NVTV।